আজ 27 অক্টোবর সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। অস্থায়ী সেতুর কাজ শেষ, মিরিক শিলিগুড়ি সড়কে 16 দিন পর স্বাভাবিক হচ্ছে যান চলাচল। শব্দবাজির তাণ্ডব নিয়ে খড়দায় তুলকালাম, আক্রান্ত পুলিশকর্মীর স্ত্রী পরিবার। সালমানকে সন্ত্রাসবাদী তকমা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তান। নির্দেশ নয়, ব্যক্তিগত সিদ্ধান্ত, হাওড়া পুরসভার চেয়ারম্যান পদে ইস্তফা সুজয় চক্রবর্তীর। যোগ্য নাকি অযোগ্য, শিক্ষক থেকে ভোটার, এই দুই শব্দেই এখন ঘুরপাক খাচ্ছে বঙ্গের নাট্যরঙ্গ। অ্যাসিড হামলার শিকার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, বাইকে চড়ে আসে 3 যুবক শনাক্ত হলেও এখনো অধরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। ফের স্বাভাবিক হতে চলেছে শিলিগুড়ি থেকে মিরিক হয়ে কার্শিয়াং ও দার্জিলিং এর যান পরিষেবা। 16 দিন পর সোমবার সকাল থেকে শিলিগুড়ি থেকে দুধিয়া হয়ে মিরিকে যাতায়াত শুরু চলেছে, এমনটাই জানানো হয়েছে দার্জিলিং জেলা প্রশাসনের তরফে। 4 অক্টোবর পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিধ্বস্ত হয় গোটা পাহাড়। ধসের ঘটনা ঘটে গোটা পাহাড়ের একাধিক জায়গায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে একাধিক শহরতলি থেকে পাহাড়ি গ্রাম। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় মিরিক। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়া দুধিয়ার লোহার সেতু ভেঙে পড়ে, যা 1966 সালে নির্মাণ করা হয়েছিল। বালাসর নদীর স্রোতে উপড়ে যায় সেতুর পিলার, মাঝখান থেকে ভেঙে যায় সেতু। এতে পর্যটকদের থেকেই বেশি সমস্যায় পড়ে যায় পাহাড়বাসীরা। প্রায় 1 সপ্তাহের বেশি বিচ্ছিন্ন হয়েছিল মিরিক। তবে পাঙ্খাহাবাড়ি হয়ে ঘুম, সোনাদা, কার্শিয়াং হয়ে মিরিক যাতায়াত করা হচ্ছিল। তবে সেতু না থাকার কারণে মাত্র 2 ঘন্টা যাত্রার সময় লাগছিল প্রায় 7 ঘন্টা। এছাড়াও পাঙ্খাবাড়ির সড়কটি অনেকটা ঝুঁকিপূর্ণ ও যানজট। দার্জিলিংয়ে পুলিশ সুপার প্রবীণ প্রকাশ বলেছেন, সেতু নিয়ে যান চলাচল স্বাভাবিক হয়ে যাচ্ছে। রোহিণী সড়কেরও কাজ চলছে। দুধিয়া স্থায়ী সেতু 2026 জুলাইয়ের মধ্যে শেষ করা হবে। অস্থায়ী সেতুর কাছে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন করা থাকবে। ফের শব্দবাজি তাণ্ডব, এবার ঘটনাস্থল উত্তর 24 পরগনার খড়দা। শব্দবাজি ফাটানোর ঘিরে রীতিমতো তুলকালাম, কাণ্ড ঘটল সেখানে। প্রতিবাদী এক পুলিশ কর্মীর পরিবারের সঙ্গে স্থানীয়দের একাংশের বচসা করালো ধস্তাধস্তি ও মারামারিতে। উঠেছে একে অপরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও। মারধরে পুলিশ কর্মীর পরিবারের কয়েকজন আক্রান্ত হয়েছেন বলে দাবি করা হয়েছে। পাল্টা তাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় ক্লাব কর্তৃপক্ষ। পাল্টা দাবি ঘিরে সরগরম হয়ে উঠেছে খড়দা দক্ষিণ পানশিলা এলাকা। দুপক্ষই খড়দা থানায় অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত 21 অক্টোবর অর্থাৎ কালী পুজোর পরের দিন। সেদিন গভীর রাত পর্যন্ত শব্দবাজি ফাটতে দেখতে নিজের ফ্ল্যাট থেকে বেরিয়ে আসেন কলকাতা পুলিশের কর্মরত দিব্যেন্দু সাহা স্ত্রী সুস্মিতা। নিচে নেমে তিনি দেখেন তার ফ্ল্যাটের সামনে স্থানীয়দের একাংশের পাশাপাশি বহিরাগত কয়েকজন যুবক যুবতী শব্দবাজি ফাটিয়ে চলেছেন। গভীর রাতে এই কাণ্ড দেখে পুলিশ কর্মীর স্ত্রী প্রতিবাদ করেন। শব্দবাজি থামাতে বলেন তিনি, কিন্তু তাতে তারা রাজি হননি বলে অভিযোগ। এরপরেই 2-1 কথায় বচসা বেঁধে যায় দুপক্ষের মধ্যে, যা পরবর্তীতে হাতাহাতি গড়ায়, মারধর এবং ধস্তাধস্তিও চলে দুপক্ষের মধ্যে। মারধরে সে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে মারধরের ঘটনা স্বীকার করেও আত্মপক্ষ সমর্থনের কথা জানিয়েছেন পুলিশ কর্মীর স্ত্রী সুস্মিতা সাহা। এ নিয়ে রবিবারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমাকে যদি মারধর করে, গালিগালাজ দেয়, তখন নিজেকে বাঁচাতে আমাকেও তো মারতে হবে। ওরাই প্রথমে আমাকে এবং আমার মেয়েকে মারধর করে, অশ্রাব্য ভাষায় গালাগালাজও করেছে। বাঁচতে গিয়ে আমার বোনের স্বামীও আক্রান্ত হয়েছে। হামলাকারীদের বেশিরভাগই বহিরাগত। তাদের ইন্ধন দিয়ে গোটা ঘটনাটি ঘটিয়েছে স্থানীয় ক্লাবের সম্পাদক সনদ দাস। তার ভূমিকা ছিল খুবই নিন্দনীয়। অন্যদিকে এ নিয়ে ব্যারাকপুর কমিশনারেটের এক পদস্থ কর্তা বলেন, দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে থানায়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যেই দোষ করে থাকুক তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। বালুচিস্তান নিয়ে মন্তব্য করায় বিপাকে সালমান খান। বলিউডের ভাইজানকে সন্ত্রাসবাদী তকমা দিল পাকিস্তান। পাশাপাশি সালমানকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইসলামাবাদ। কিন্তু কেন এই পদক্ষেপ? কিছুদিন আগে সৌদি আরবের রিয়াধে একটি বিশেষ অনুষ্ঠানে গিয়েছিলেন সালমান খান। সেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, আমির খানও। সেই অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে সালমান বলেন, হিন্দি ছবি তৈরি করে সৌদি আরবে মুক্তি দিলে সেটা সফল হবেই। এমনকি তামিল তেলেগু ছবিও সেখানে মুক্তি পেলে 100 কোটি টাকার ব্যবসা তো করবেই। কারণ ভিন্ন ভিন্ন দেশ থেকে মানুষ এখানে এসে থাকেন। যেমন বালুচিস্তানের মানুষ থাকেন, আফগানিস্তানের মানুষ থাকেন, পাকিস্তানের মানুষ থাকেন, সকল দেশের মানুষ এখানে কাজ করছেন। বলিউডের ভাইজান জেনে বুঝি বালুচিস্তানকে দেশ হিসেবে বলেছেন নাকি না জেনে সেটা পরিষ্কার নয়। তারপর সলমন দরবারে এই বিষয়ে আর মুখ খোলেননি। এই বালুচিস্তানকে দেশ হিসেবে সম্বোধন করায় সলমনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান সরকার তাদের 1997 এর জঙ্গি দমন আইনের 4th অধ্যাদেশে সলমনকে অন্তর্ভুক্ত করেছে। এই তালিকায় সল্লুর অবস্থান মানে সন্ত্রাসবাদের সঙ্গে যোগসূত্র রয়েছে তার, এমনটি দাবি পাক সরকারের। সূত্রের দাবি, ওই তালিকায় সলমনের নাম ওঠে। বিপাকে পড়লেন অভিনেতা। তার গতিবিধির উপর নজর চালাবে ইসলামাবাদ। প্রয়োজনে আইনি ব্যবস্থাও নিতে পারে অভিনেতার বিরুদ্ধে। বালুচিস্তানকে কেন্দ্র করে বালুচদের সঙ্গে বিরোধ রয়েছে পাকিস্তানের। সলমন সেই আগুনে ঘি ঢেলে দেওয়ায় বেজায় চড়ছে পাক সরকার। হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সুজয় চক্রবর্তী। সূত্রের খবর, ইতিমধ্যে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে। রবিবার একটি সাংবাদিক বৈঠকে তিনি জানান,
সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজয় চক্রবর্তী বলেন, 25 তারিখে দফতরের মাননীয় মন্ত্রীকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি, ইস্তফা গ্রহণ করার অনুরোধ জানিয়েছি। তিনি স্পষ্ট বলেছেন, কারো নির্দেশ বা আদেশ নেই, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আপাতত এই পদ থেকে সরে দাঁড়াচ্ছি। তার দায়িত্বকালে কি কাজ হয়েছে তার অল্প বিস্তর খতিয়ানও তুলে ধরেন সুজয় বাবু। দাবি করেন, গত 4 বছর এমন কোনো কাজ আমার দ্বারা হয়নি যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এত বড় দায়িত্ব পাওয়ার পরেও কেন হঠাৎ সরে দাঁড়ালেন? সাংবাদিকের এই প্রশ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতাটা জানিয়ে সুজয় চক্রবর্তী বলেন, হাওড়ায় 5 থেকে 6 লক্ষ মানুষ, দলের থেকে এই দায়িত্ব আমার কাছে বিশাল প্রাপ্তি। তবে পদ ছাড়ার সিদ্ধান্ত একেবারেই ব্যক্তিগত। বছর গলে 26-এর বিধানসভা নির্বাচন, 21 নির্বাচনের আগেও ঠিক শাসক দলের বেশ কিছু পদাধিকারী ইস্তফা দিয়েছিল। এবার ভোটের 5 মাস আগে ফের একের পর এক পদত্যাগ কি নতুন করে দলবদলে জল্পনা উস্কে দিচ্ছে? যদিও সুজয় চক্রবর্তী ব্যক্তিগত কারণ দেখিয়েছেন, তবে এ নিয়ে জল্পনা বিস্তর। যোগ্য নাকি অযোগ্য? শিক্ষাক্ষেত্রে দুর্নীতির কারণেই এই দুই শব্দ বন্ধের সঙ্গে এখন যথেষ্ট পরিচিত বঙ্গবাসী। সম্প্রতি আরও একটি বিষয়ে চাল কাঁকড় আলাদা করা নিয়ে আলোচনা চলছে। তা হলো কে বা কারা যোগ্য অযোগ্য ভোটার তালিকায় কারচুপির ঘটনা যে নতুন তা নয়, কিন্তু প্রায় 23 বছর পর যখন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR এর পথে হাঁটছে কমিশন, তখন স্বাভাবিকভাবেই নতুন করে আবার ওই দুই শব্দবন্ধের প্রহেলিকায় গা ভাসাচ্ছেন সাধারণ মানুষ। যেমনটা ঘটেছিল প্রায় 26,000 চাকরি বাতিল হওয়ার পর। SSC নিয়োগ বিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্ট তখন এই সংক্রান্ত শুনানির পর 2016 সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দেয়। ফলে 25,753 জনের চাকরি যায়। পশ্চিমবঙ্গ সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থও হয়েছিল। চলতি বছরের গতই 10 ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শেষ হয় এই মামলা শুনানি। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। 26,000 চাকরি বাতিলের এই মামলায় একাধিক জটিলতা ছিল, এখনো আছে, যার মধ্যে অন্যতম হলো যোগ্য এবং অযোগ্যদের বাছাইয়ের সমস্যা। কিভাবে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা হবে সেই প্রশ্নের উত্তর পেতে দীর্ঘ আন্দোলন করেছেন যোগ্যরা। সিবিআইয়ের বক্তব্য ছিল, SSC নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে, সাদা খাতা জমা দিয়ে অনেকে চাকরি পেয়ে গিয়েছেন। তাই 26,000 চাকরি বাতিলের এই মামলায় হাইকোর্টের রায় বহাল রাখা উচিত। সেই মতোই রায় বহাল রেখেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। নারী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্নের মুখে রাজধানী দিল্লি। রবিবার সকালে রাজধানীর উত্তর পশ্চিম অংশে লক্ষ্মীবাই কলেজের এক 20 বছর বয়সী ছাত্রী কলেজ যাওয়ার পথে অ্যাসিড হামলার শিকার হন। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন ছাত্রী অতিরিক্ত ক্লাসে যাওয়ার সময় 3 যুবক বাইক করে এসে তার পথ আটকায়। আচমকায় তার মুখে দিকে অ্যাসিড ছোড়ে। নির্যাতিতা হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করলে 2 হাতেও গভীর ক্ষত হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশ। মূল অভিযুক্ত জিতেন্দ্র মুকুন্দপুরের বাসিন্দা। এছাড়াও রয়েছে তার বন্ধু ঈশান এবং আরমান। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, জিতেন্দ্র কিছুদিন ধরেই ছাত্রীকে অনুসরণ করছিল। রাস্তায় তাদের মধ্যে আগের কোনো ঝামেলার জেরেই হামলা করা হতে পারে। শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ। উল্লেখ্য, একটি দিল্লিতে সাম্প্রতিক নারীর বিরুদ্ধে ঘটে যাওয়া একাধিক ঘটনার একটি মাত্র। গত সপ্তাহে দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে 4 যুবককে অভিযুক্ত করা হয়। পুলিশ ঘটনার স্থানে পৌঁছে নির্যাতিতার বয়ানের ভিত্তিতে মামলা দায়ের করে। এই 2 ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে রাজধানীর কলেজ এবং সড়ক এলাকায় নারী নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে। বিশেষজ্ঞরা মনে করছেন, শিক্ষার্থী এবং সাধারণ নারীদের নিজেদের সচেতন থাকা ছাড়া আর কোনো বিকল্প নেই। প্রসঙ্গত, শিক্ষার্থী ও তরুণীদের সতর্ক থাকার পাশাপাশি অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের কাছেও নিরাপত্তা ব্যবস্থা শক্ত করার দাবি জানানো হচ্ছে বিভিন্ন মহল থেকেই। বিশেষ করে কলেজের কাছাকাছি CCTV ক্যামেরা, নিরাপত্তা রক্ষী এবং জরুরি হেল্পলাইন কার্যকর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।